ঐক্যবদ্ধ হলে লক্ষ কোটি মানুষের প্রত্যাশা পূরণ করা সম্ভব, জনসমুদ্রে বললেন তারেক রহমান। যে কোনো মূল্যে দেশে শান্তি শৃঙ্খলা বজায় ও মানুষের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান। এবার কেয়ারে মা বেগম খালেদা জিয়ার পাশে তারেক রহমান খোঁজ নিলেন চিকিৎসার। 17 বছর পর বীরের বেশে দেশে ফিরলেন তারেক রহমান। বিমানবন্দর থেকে বেরিয়েই মাতৃভূমিকে স্পর্শ করলেন, খালি পায়ে হাতে নিলেন এক মুঠো মাটি। দেশে ফিরে তারেক রহমান সিক্ত হলেন অগণিত মানুষের ভালোবাসায়। অবসান হলো দেশবাসীর দীর্ঘ প্রতীক্ষার। বাংলাদেশের ইতিহাসে যেন রচিত হলো এক মহাকাব্য। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। দীর্ঘ 17 বছরের নির্বাসিত জীবন শেষে দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়ে অবসান হল নেতাকর্মীদের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা আর প্রতীক্ষার। সংক্ষিপ্ত বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, যে কোনো মূল্যে দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার পাশাপাশি মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। সবাই ঐক্যবদ্ধ থাকলে জনগণের প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলার প্রতিশ্রুতি দেন তিনি। দেশ নিয়ে তার পরিকল্পনা রয়েছে উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, সবার সহযোগিতা পেলে তা বাস্তবায়ন করা হবে। আধিপত্যবাদীরা বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত, তাই সবাইকে ধৈর্য ধরার আহ্বানও জানান। বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ন্যায় পরায়ণতার আলোকে দেশ গড়ে তোলা হবে। আরও জানাচ্ছেন জাহাঙ্গীর আকন্দ, ছবি তুলেছেন এম সেলিম ও আরিফুল ইসলাম মাসুম। তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে। নেতাকর্মীদের দীর্ঘদিনের এই স্লোগান অবশেষে সত্যি হলো। তিনি এলেন, দেখলেন, সিক্ত হলেন নেতাকর্মীদের হৃদয় নিংড়ানো ভালোবাসায়। এজন্য ভূমিপুত্রের রাজস্বিক প্রত্যাবর্তন, তাকে কাছে পাওয়ার, সচক্ষে দেখার যে আকুতি, অগণিত নেতাকর্মী, সমর্থক আর জনতার অবসান হলো তারও। এমন মহেন্দ্রক্ষণের জন্য অপেক্ষা করতে হয়েছে দীর্ঘ 17 বছর। অবশেষে সেই প্রতীক্ষার প্রহর শেষ হলো বিকেল 4টায়। কণ্টকাকীর্ণ পথ মারিয়ে জনতার ফুল বিছানো পথে সভামঞ্চে আগমন ঘটল তারেক রহমানের। এয়ারপোর্ট থেকে সংবর্ধনা স্থলের দূরত্ব মাত্র 7 কিলোমিটার হলেও ওই পথ পার হতে 3 ঘন্টার বেশি সময় লেগেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের। বিকেল 3:45টায় তারেক রহমান জুলাই 36 এক্সপ্রেসওয়ের সংবর্ধনা মঞ্চে যখন পৌঁছেন, তখন উচ্ছ্বসিত জনতা তুমুল করতালি দিয়ে তাকে অভিবাদন জানান। তারেক রহমানও মঞ্চের সব প্রান্তে গিয়ে হাত নেড়ে শুভেচ্ছা জানান উপস্থিত সবাইকে। এ সময় মঞ্চে উপস্থিত সমমনা রাজনৈতিক দলের নেতাদের শুভেচ্ছা জানান তারেক রহমান। মঞ্চে হলেও তিনি সাধারণ চেয়ারেই বসেন। তারেক রহমানকে দেখতে গত কয়েকদিন ধরেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঢাকায় আসতে থাকেন নেতাকর্মীরা। প্রচণ্ড শীত উপেক্ষা করে 300 ফিটে রাত কাটিয়েছেন বিপুল সংখ্যক মানুষ। ভোর হতেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষে মুখরিত হয়ে ওঠে জুলাই 36 এক্সপ্রেসওয়ে। জনসমুদ্রে পরিণত হয় পুরো এলাকা। তিল ধারণের কোথাও ঠাঁই নেই। শুধু সংবর্ধনার মঞ্চটা দেখা গেলেও জনস্রোতের শুরু কিংবা শেষ কোথায় তা জানা ছিল না কারুর। সংক্ষিপ্ত সংবর্ধনায় সমবেত জনতার উদ্দেশ্যে বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রিয় বাংলাদেশ, যে কোনো মূল্যে শান্তি শৃঙ্খলা রক্ষায় প্রত্যয় জানিয়েছেন তারেক রহমান। একই সঙ্গে যে কোনো উস্কানির মুখে সবাইকে শান্ত থাকার আহ্বান জানান তিনি। আধিপত্যবাদ শক্তির গুপ্তচরেরা বিভিন্নভাবে ষড়যন্ত্রে এখন লিপ্ত রয়েছে। আমাদেরকে ধৈর্যশীল হতে হবে, আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। বিশেষ করে তরুণ প্রজন্মের যে সদস্যরা আছেন, আপনারাই আগামী দিন দেশকে নেতৃত্ব দেবেন, দেশকে গড়ে তুলবেন। এই দায়িত্ব তরুণ প্রজন্মের সদস্যদেরকে আজ গ্রহণ করতে হবে। যে সকল জাতীয় নেতৃবৃন্দ এই মঞ্চে আছেন, মঞ্চের বাইরে যে সকল জাতীয় আরো নেতৃবৃন্দ আছেন, আমরা সকলে মিলে এই দেশকে নেতৃত্ব দিয়ে আমাদের বাংলাদেশের জনগণের প্রত্যাশিত সেই বাংলাদেশকে আমরা গড়ে তুলতে চাই। আমাদেরকে যে কোনো মূল্যে আমাদেরকে এই দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা করতে হবে। যে কোনো উস্কানির মুখে আমাদেরকে ধীর শান্ত থাকতে হবে। প্রিয় ভাই বোনেরা, আমরা দেশের শান্তি চাই, আমরা দেশের শান্তি চাই, আমরা দেশের শান্তি চাই। এই বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে
আপনাদের সকলের সামনে আমি বলতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন সদস্য হিসাবে আপনাদের সামনে আমি বলতে চাই, I have a plan for the people of my country, for my country. আজ এই পরিকল্পনা দেশের মানুষের স্বার্থে, দেশের উন্নয়নের জন্য, দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য যদি সেই প্ল্যান, সেই কার্যক্রম, সেই পরিকল্পনাকে বাস্তবায়ন করতে হয়, এই সারা বাংলাদেশে গণতন্ত্রের শক্তি যত মানুষ উপস্থিত আছেন, প্রত্যেকটি মানুষের সহযোগিতা আমার লাগবে। প্রত্যেকটি মানুষের সহযোগিতা আমাদের লাগবে। আপনারা যদি আমাদের পাশে থাকেন, আপনারা যদি আমাদেরকে সহযোগিতা করেন, ইনশাআল্লাহ আমরা আই হ্যাভ এ প্ল্যান বাস্তবায়ন করতে সক্ষম হব। যে কোনো মূল্যে আমরা আমাদের এই দেশের শান্তি শৃঙ্খলাকে ধরে রাখতে হবে। যে কোনো মূল্যে যে কোনো বিশৃঙ্খলাকে পরিত্যাগ করতে হবে। যে কোনো মূল্যে আমাদেরকে নিশ্চিত করতে হবে যাতে মানুষ নিরাপদ থাকতে পারে। শিশু হোক, নারী হোক, পুরুষ হোক, যে কোনো বয়স, যে কোনো শ্রেণী, যে কোনো পেশা, যে কোনো ধর্মের মানুষ যেন নিরাপদ থাকে, এই হোক আমাদের চাওয়া। আজকে ৭১-২৪-এর বীর শহীদদের ঋণ শোধ করতে হবে বলে মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বিগত 15 বছর স্বৈরাচারের বিরুদ্ধে শত শত হাজারো গুম খুনের শিকার হয়েছে শুধু রাজনৈতিক দলের সদস্য নয়, নিরীহ মানুষের প্রতিবাদ করতে গিয়ে অত্যাচার নির্যাতনের শিকার হয়েছে, জীবন দিয়েছে। 2024 সাল মাত্র সেদিনের ঘটনা। কিভাবে আমরা দেখেছি আমাদের তরুণ প্রজন্মের সদস্যরা কিভাবে নিজের জীবন উৎসর্গ করেছে দেশের এই স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য। কয়েকদিন আগে এই বাংলাদেশের 24-এর আন্দোলনের এক সাহসী প্রজন্মের এক সাহসী সদস্য ওসমান হাদিকে হত্যা করা হয়েছে। ওসমান হাদি শহীদ হয়েছে। প্রিয় ভাই বোনেরা, ওসমান হাদি চেয়েছিল এই দেশের মানুষের জন্য গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক, এই দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত হোক, এই দেশের মানুষ তাদের গণতান্ত্রিক এবং অর্থনৈতিক অধিকার ফিরে পাক। আজ 24-এর আন্দোলনে যারা শহীদ হয়েছেন, ওসমান হাদি সহ 71-এ যারা শহীদ হয়েছেন, বিগত স্বৈরাচারের সময় বিভিন্নভাবে খুন গুমের শিকার হয়েছেন, এই মানুষগুলোর রক্তের ঋণ যদি শোধ করতে হয়, আসুন আমরা আমাদের সেই প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলব, যেখানে আমরা সকলে মিলে কাজ করব, যেখানে আমরা সকলে মিলে আমাদের প্রত্যাশিত বাংলাদেশকে গড়ে তুলব। তরুণ প্রজন্ম আগামী দিনে দেশের নেতৃত্ব দেবে উল্লেখ করে তিনি বলেন, সুন্দরভাবে দেশকে গড়ে তুলতে তরুণদের এগিয়ে আসতে হবে। জনগণের প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য সব দলের নেতাদের প্রতি আহ্বান জানান তারেক রহমান। আজ আমাদের সময় এসেছে সকলে মিলে দেশ গড়ার। এই দেশে যেমন পাহাড়ের মানুষ আছে, এই দেশে একইভাবে সমতলের মানুষ আছে। এই দেশে মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, হিন্দু সহ বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করে। আমরা চাই সকলে মিলে এমন একটি বাংলাদেশ গড়ে তুলব আমরা, যেই বাংলাদেশের স্বপ্ন একজন মা দেখেন, অর্থাৎ একটি নিরাপদ বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই। যে বাংলাদেশে একজন নারী, একজন পুরুষ, একজন শিশু যেই হোক না কেন, নিরাপদে ঘর থেকে বের হলে নিরাপদে ইনশাআল্লাহ ঘরে আবার ফিরে আসতে পারে। এই দেশের জনসংখ্যার অর্ধেক নারী,
4 কোটিরও বেশি তরুণ প্রজন্মের সদস্য, 5 কোটির মতন শিশু, 40 লক্ষের মতন প্রতিবন্ধী মানুষ রয়েছেন, কয়েক কোটি কৃষক শ্রমিক রয়েছেন। এই মানুষগুলোর একটি প্রত্যাশা আছে এই রাষ্ট্রের কাছে, এই মানুষগুলোর একটি আকাঙ্ক্ষা আছে এই দেশের কাছে। আজ আমরা সকলে যদি ঐক্যবদ্ধ হই, আজ আমরা যদি সকলে প্রতিজ্ঞাবদ্ধ হই, তাহলে আমরা এই লক্ষ কোটি মানুষের সেই প্রত্যাশাগুলো পূরণ করতে পারি ইনশাআল্লাহ। মমতাময়ী মা বেগম খালেদা জিয়ার জন্য সবার কাছে দোয়া চান তারেক রহমান। আজ আপনারা জানেন, এখান থেকে আমি আমার মা দেশনেত্রী খালেদা জিয়ার কাছে যাব। একটি মানুষ, যে মানুষটি এই দেশের মাটি, এই দেশের মানুষকে নিজের জীবনের থেকেও বেশি ভালোবেসেছেন। তার সাথে কি হয়েছে আপনারা প্রত্যেকটি মানুষ সে সম্পর্কে অবগত আছেন। সন্তান হিসাবে আপনাদের কাছে আমি চাইবো, আজ আল্লাহর দরবারে আপনারা দোয়া করবেন যাতে আল্লাহ ওনাকে তৌফিক দেন, উনি যাতে সুস্থ হতে পারেন। প্রিয় ভাই বোনেরা, সন্তান হিসাবে আমার মন আমার মায়ের বিছানার পাশে পড়ে আছে সেই হাসপাতালের ঘরে, কিন্তু সেই মানুষটি যাদের জন্য জীবনকে উৎসর্গ করেছে, অর্থাৎ আপনারা এই মানুষগুলোকে, যাদের জন্য দেশনেত্রী খালেদা জিয়া জীবন উৎসর্গ করেছেন নিজের জীবন, সেই মানুষগুলোকে আমি কোনোভাবেই ফেলে যেতে পারি না। এবং সেজন্যই আজ হাসপাতালে যাবার আগে আপনাদের প্রতি সহ টেলিভিশনগুলোর মাধ্যমে যারা সমগ্র বাংলাদেশে আমাকে দেখছেন, আপনাদের সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য আজ আমি এখানে দাঁড়িয়েছি আপনাদের সামনে। সংক্ষিপ্ত বক্তব্য শেষে মা বেগম খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে যান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাজস্বিক প্রত্যাবর্তন হলো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত হলেন তিনি। মহান স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে দেশের প্রতিটি সংকটে জনগণের পাশে ছিল জিয়াউর রহমানের পরিবার। বর্তমানে দেশে যে সংকট চলছে, সেই সংকট কাটিয়ে গণতন্ত্রের অগ্রযাত্রায় নেতৃত্ব দেবেন তারেক রহমান, এমনটাই প্রত্যাশা সবার। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, 300 ফিট, পূর্বাচল, ঢাকা। সংবর্ধনার পর মা বেগম খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে যান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সন্ধ্যা 7:30 নাগাদ হাসপাতাল থেকে বের হন তিনি। বৃহস্পতিবার সন্ধ্যা 5:54 দিকে তারেক রহমান হাসপাতালে প্রবেশ করেন। এর আগে সন্ধ্যা 5:50 দিকে তারেক রহমানকে বহনকারী লাল সবুজ বাসটি এভারকেয়ার হাসপাতালের গেটে থামে। হাসপাতালে তারেক রহমানের সঙ্গে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ ও ডাক্তার AZM জাহিদ হোসেন সহ দলের শীর্ষ পর্যায়ের নেতারা। জুলাই 36 এক্সপ্রেসওয়েতে গণসংবর্ধনা স্থলে বক্তৃতা শেষ করে তারেক রহমান এভারকেয়ার হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেন। তবে নেতাকর্মীদের ভিড়ের কারণে তাঁকে বহনকারী গাড়ি হাসপাতালে পৌঁছাতে দেরি হয়। পথে সড়কের দুই পাশে ছিলেন অজস্র নেতাকর্মী। প্রিয় নেতাকে এক নজর দেখার জন্য সড়কে দীর্ঘ সময় অপেক্ষা করেছিলেন তারা। তারেক রহমানও নেতাকর্মীদের প্রতি হাত নেড়ে এই ভালোবাসার জবাব দেন। তারেক রহমানের সঙ্গে দেশে ফেরেন তার স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান। বিমানবন্দর থেকে জুবাইদা রহমান ও জাইমা রহমান গুলশানের বাসায় চলে যান। পরে সেখান থেকে এভারকেয়ার হাসপাতালে যান তারা। দর্শক, রাজধানীর এভারকেয়ার হাসপাতালে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি মিরাজ হোসেন গাজী। সরাসরি কথা বলছি তার সঙ্গে। মিরাজ, এভারকেয়ার হাসপাতালের এই মুহূর্তের পরিস্থিতি আমাদের জানাবেন। এই মুহূর্তের পরিস্থিতি, কিছুক্ষণ আগে তারেক রহমান তিনি এভারকেয়ার হাসপাতাল থেকে বের হয়েছেন তার মায়ের সাথে। দীর্ঘ 17 বছর 3 মাস পর মা ছেলের দেশের মাটিতে দেখা। অর্থাৎ তারেক রহমান যখন 2008 সালে বাংলাদেশ থেকে, ঢাকা থেকে লন্ডনে চিকিৎসার জন্য গিয়েছিলেন, তখন তারেক রহমান ছিলেন বিছানায়, তিনি খুবই অসুস্থ। তখন মা ছিলেন তখন তারেক রহমানের পাশে। আর 17 বছর পর দেশের মাটিতে যখন তারেক রহমান আসলেন, তখন দেশের মাটিতে মা হচ্ছে হাসপাতালের বিছানায়, আর তারেক রহমান মায়ের হাসপাতালে সেই বিছানার পাশে। 17 বছরের সেই
দেশ ছেড়ে যাওয়া এবং দেশে ফিরে আসা, ঘটনা দুটি একই রকম। মায়ের জায়গায় সন্তান, সন্তানের জায়গায় মা, যেই বিষয়টি আসলে অনেকেই এখানে আলোচনা করছিলেন, অনেকেই সেই বিষয়টি নিজেদের মতো করে চিন্তা করছিলেন। কারণ মা সন্তানের এই দৃশ্যটি যে কারো কাছে নিশ্চয়ই খুবই আবেগঘন একটি পরিবেশ এবং যে কারো মনেই হয়তো এটি খুবই নাড়া দেবে। যে কারণে তারেক রহমান যখন এখানে এসেছিলেন তখন নেতাকর্মী সমর্থকদের মাঝে যে উচ্ছ্বাস ছিল, তারেক রহমান যখন হাসপাতাল থেকে বের হয়ে যাচ্ছিলেন তখন আসলে সেই উচ্ছ্বাস অনেকের মাঝে ছিল না। তখন অনেকেই কিছুটা ভারাক্রান্ত কেউ কেউ ছিলেন। মূলত এখন আসলে তারেক রহমান চলে যাওয়ার পরে নেতাকর্মী সমর্থকরা তারাও তারেক রহমানের গাড়ি বহরের সাথে গুলশানের দিকে রওনা দিয়েছেন। অনেকেই এখনও এভার কেয়ার হাসপাতালের সামনে আছেন। মূলত এই হচ্ছে এখন এভার কেয়ার হাসপাতালের সামনের অবস্থা। মিরাজ, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজধানীর এভার কেয়ার হসপিটালের সামনে ছিলেন সহকর্মী মিরাজ হোসেন গাজী। তিনি জানাচ্ছিলেন সেখানকার সবশেষ পরিস্থিতি। সেখানে বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মীও উপস্থিত রয়েছেন, আমরা দেখলাম। দর্শক, এদিকে রাজধানীর গুলশানে তারেক রহমান যে বাসভবনে উঠবেন তার সামনে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি জিয়াউল হক সবুজ। এখন তার সঙ্গে সরাসরি কথা বলবো। সবুজ, তারেক রহমানের বাসভবনের সামনের এখনকার পরিস্থিতি আমাদের জানাবেন। নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন সেখানকার? আন্দোলন সংগ্রামের সাথে যুক্ত হয়েছি, রাজনীতির সাথে যুক্ত হয়েছি। আমরা ওনার প্রতিটা মুহূর্ত, ওনার অনুপ্রেরণা নিয়েই কিন্তু আমরা এগিয়ে গিয়েছি এবং চরম সংকট মুহূর্তেও ওনার আশা ভরসার উপরে আমরা ভিত্তি করি কিন্তু আমাদের আন্দোলন সংগ্রামকে আমরা এগিয়ে গিয়েছি। আমরা সবসময় আমাদের মধ্যে একটা কনফিডেন্স ছিল, আমাদের বলতে আমি আমাদের বয়সী যারা রয়েছেন, যে অবশ্যই উনি একদিন আসবেন। এই স্বৈরাচারী সরকারের পতন মানে খুনি হাসিনার পতনের পরে উনি অবশ্যই আসবেন। কিন্তু তখন দেখা গিয়েছে যে অনেকেই সেটিকে উড়িয়ে দেওয়ার চেষ্টা করতো বা এটিকে একটা মানে হাস্যরসের মতো করার চেষ্টা করতো যে আর কোনোদিন উনি আসবেন না। তো আমরা আমাদের জায়গা থেকে সরে আসি নাই, আমরা খুবই শক্ত ছিলাম। আমরা বলেছি যে অবশ্যই তিনি আসবেন এবং উপযুক্ত সময় তিনি আসবেন। তো আজকে সেই দিনটি এসেছে। আপনারা নিশ্চয়ই দেখেছেন যে লক্ষ লক্ষ মানুষ তারা কিন্তু স্বেচ্ছায় স্বতঃস্ফূর্তভাবে এসে আমাদের নেতাকে বরণ করে নিয়েছে। এটাই প্রমাণ করে যে পুরো সময়টা ধরে উনি যা বলেছেন এবং ওনার বিরুদ্ধে যে ধরনের মিথ্যা প্রচারণা চালানো হয়েছিল এটা জনগণ ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। আওয়ামী লীগ যে গণহত্যা চালিয়েছে আওয়ামী লীগকেও ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। এখন আমরা এই ফ্যাসিবাদী শক্তিকে বাদ দিয়ে গণ অভ্যুত্থানের পক্ষের যে শক্তি আমরা যারা ছিলাম, গণতন্ত্রের পক্ষের যারা শক্তি ছিলাম, আমরা আগামী দিনে নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে চাই এবং সেই সরকার প্রত্যেক 5 বছর অন্তর অন্তর একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমেই নির্বাচিত হতে হবে। এটি আমি বলতে চাই যে আসলে আমাদের এখন একটা সময় আমরা অন্ধকারের দিকে চলে গিয়েছিলাম। বিশেষ করে আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে যখন কারান্তরীণ করা হলো তখন কিন্তু আমরা অত্যন্ত হতাশায় ভুগেছিল সবাই যে কি হবে। কিন্তু সেখান থেকে আমাদেরকে টেনে তুলে ধরে এবং যেটাকে বলে যে লাইট এট দ্য এন্ড অফ দ্য টানেল, সেটা আমাদের নেতা আমাদেরকে দেখিয়েছেন। তো আমরা আসলে মানে ভাষায় এটা প্রকাশ করার উপায় নাই। উনি যখন ল্যান্ড করেন আমি 2 রাকাত আল্লাহর কাছে নফল নামাজ পড়ে দোয়া করেছি। আপনি মাহমুদ শুনছিলেন যে এই যে আমরা গুলশানে যেখানে অবস্থান করছি সেখানে বিএনপি নেতা ইশরাক হোসেন তিনি বক্তব্য দিচ্ছিলেন। তিনি বলছিলেন যে আসলে তার এই ফেরা নির্বাসিত তারেক রহমানের দেশে ফেরার মধ্য দিয়ে যে রাজনৈতিক এক ধরনের শূন্যতা তৈরি হয়েছিল সেই রাজনৈতিক শূন্যতা পূরণ হবে। এবং অনেকে আমরা দেখেছি আজকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব তিনিও জানিয়েছেন যে এই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার মধ্য দিয়ে তার যেই রাজনৈতিক শূন্যতা ছিল দেশে সেই শূন্যতা অনেক ক্ষেত্রেই পূরণ হবে। আপনি দেখতে পাচ্ছেন যে আপনি যদি এদিকটা দেখায় যে এখনো রাস্তার দুপাশে অপেক্ষা করছেন হাজারো মানুষ যারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে এক নজর দেখার জন্য, তাকে দূর থেকে হাত নেড়ে অভিবাদন নেয়ার জন্য এখন অপেক্ষা করছেন। আমরা জানতে পেরেছি তিনি কিছুক্ষণ আগে রাজধানীর এভার কেয়ার হাসপাতাল, যেখানে তার মা বেগম খালেদা জিয়া চিকিৎসাধীন রয়েছেন, তাকে দেখে তিনি বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছেন বলে আমরা জানতে পেরেছি। আমরা আশা করছি কিছুক্ষণের মধ্যেই তার জন্য যে নির্ধারিত বাসভবন গুলশানের বাসভবন এবং গুলশানের 196 নম্বর যে বাসভবন সেটি প্রস্তুত হচ্ছে এবং তিনি এলেই
সেই বাসভবনে উঠবেন। আপনাকে জানিয়ে রাখি, গুলশানেই আসলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যে ফিরোজা ভবন রয়েছে সেখানে তিনি থাকতেন, এবং তারই পাশেই যেই মাত্র 196 নম্বর যে বাসভবনের কথা বলা হচ্ছে সেই বাসভবনটি তিনি উঠবেন। আমরা আশা করছি হয়তো কিছুক্ষণের মধ্যেই তিনি আসতে পারবেন। যদিও আমরা দেখেছি দুপুর 12:30টার সময় রওনা দিয়ে তিনি সমাবেশ স্থলে পৌঁছেছিলেন, সেখানে যেতে তার 3.5 ঘন্টা সময় লেগেছিল। অন্যদিকে সমাবেশ শেষ করার পরে তিনি যখন এভারকেয়ার হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেন সেখানে যেতেও তার প্রায় 1.5 ঘন্টা সময় লেগেছিল। তো আমরা ঠিক এখন নির্দিষ্ট করে বলতে পারছি না এখানে আসতে তার কত সময় লাগবে, তবে আমরা তথ্য পেয়েছি তিনি 7:30টার দিকে, অর্থাৎ 10-15 মিনিট আগে তিনি এভারকেয়ার হাসপাতাল থেকে রওনা দিয়েছেন এবং এই বাসভবনের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। এমনি সাধারণভাবে যদি বলা যায় তাহলে এখানে আসতে আধা ঘন্টা সময়ের বেশি লাগার কথা নয়, তবে রাজনৈতিক নেতাকর্মীর মধ্যে যে উচ্ছ্বাস দেখেছি, যে এই ধরনের মানুষ প্রাণবন্ত হয়ে মানুষ তাকে দেখার জন্য অপেক্ষা করছেন, বিশেষ করে গুলশান থানা বিএনপি বা এখানকার যেসব অঙ্গ সংগঠন রয়েছে তারা যে অপেক্ষা করছেন, তাতে হয়তো গাড়ির যে বহরটি সেটি আসবে, সেটি আসতে হয়তো কিছুটা সময় লাগতেই পারে। তো এখানে আমি অবস্থান করছি, আমি এরপরে যদি কোনো অবস্থান থাকে কিংবা পরের আপডেট জানিয়ে দেব। এই হচ্ছে এখানকার সবশেষ অবস্থা। সবুজ, আপনাকে ধন্যবাদ। দর্শক, গুলশানে যে বাসভবনে তারেক রহমান উঠবেন তার সামনে থেকে যুক্ত ছিলেন সহকর্মী জিয়াউল হক সবুজ। সেখান থেকে তাৎক্ষণিক প্রতিক্রিয়াও জানাচ্ছিলেন ঢাকা 6 আসনের বিএনপি মনোনীত প্রার্থী ইশরাক হোসেন। দীর্ঘ 17 বছর 3 মাস পর যুক্তরাজ্যের নির্বাসিত জীবন থেকে দেশে ফিরলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সকাল 9:55 তাঁকে বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইটটি প্রথমে সিলেট ওসমানী বিমানবন্দর এবং পরে 11:40 হযরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে তারেক রহমানকে স্বাগত জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপির শীর্ষ নেতা ও স্বজনেরা। নিরাপত্তা সহ সার্বিক বিষয়ে সহযোগিতা করার জন্য টেলিফোনে প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান তারেক রহমান। পরে সবার আগে বাংলাদেশ স্লোগান সম্বলিত লাল রঙের বাসে করে সংবর্ধনা স্থলে যান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। রিপোর্ট করছেন ইমরুল কায়েস। এই হাত নাড়া, এই স্মিত হাসি, এজন্যই যেন অপেক্ষা করছিল গোটা বাংলাদেশ। অবশেষে অবসান হলো জনতার সেই অপেক্ষার। উপস্থিত হলো ইতিহাসের সেই মাহেন্দ্রক্ষণ। বিমান থেকে বেরিয়ে হাত নাড়তে নাড়তে ধীর পদক্ষেপে দৃঢ় চিত্তে বেরিয়ে এলেন জাতীয়তাবাদীদের প্রাণপুরুষ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 17 বছর 3 মাস পর দেশের মাটিতে পা রাখলেন তিনি। বাঙালি ইতিহাসের বাঁক বদলের এই ঐতিহাসিক মুহূর্তে এর নায়ক তারেক রহমানকে দেখার জন্য বিমানবন্দরের ভেতরেও ছিল দায়িত্বরত কর্মকর্তা কর্মচারীদের উচ্ছ্বাস। উপস্থিতদের উৎসুক নয়নের কেন্দ্রে ছিলেন জনতার এই প্রিয় জননেতা। সবাইকে হাত নেড়ে শুভেচ্ছা জানান তিনি। ভিআইপি লাউঞ্জে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ স্থায়ী কমিটির সদস্য ও সিনিয়র নেতৃবৃন্দ দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে স্বাগত জানান। একে একে সবার সাথে কোলাকুলি করেন তিনি। শীর্ষ নেতাদের অনেকেই প্রিয় নেতাকে কাছে পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন। অসুস্থ শাশুড়ি ইকবাল মান বানু পরম মমতায় কাছে টেনে নেন মেয়ে জামাই তারেক রহমানকে। এ সময় সঙ্গে তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান এবং স্ত্রী জোবাইদা রহমান ছিলেন। দলীয় শীর্ষ নেতা এবং আত্মীয় পরিজন পরিবেষ্টিত অবস্থায় কিছুটা সময় কাটান তারেক রহমান। সবার খোঁজখবর নেন তিনি। পরে টেলিফোনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নিরাপত্তা সহ সার্বিক বিষয়ে সহায়তার জন্য প্রধান উপদেষ্টাকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান তিনি। আমি আমার পক্ষ থেকে এবং আমার পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আপনি আপনার পক্ষ থেকে বিভিন্ন রকম আয়োজন করেছেন, বিশেষ করে আমার নিরাপত্তার জন্য। থ্যাংক ইউ সো মাচ। এরপর ভিআইপি লাউঞ্জ থেকে বেরিয়ে আসেন তারেক রহমান। টার্মিনালের বাইরে উপস্থিত নেতাকর্মী জনতার উদ্দেশ্যে আবারও হাত নেড়ে শুভেচ্ছা জানান। নিজের আবেগকে নিয়ন্ত্রণে রাখলেও অনুভূতির তীব্র প্রকাশ ছিল তার মধ্যে। তাই তো জুতা খুলে খালি পায়ে দেশের মাটি স্পর্শ করেন শহীদ জিয়াতনায় তারেক রহমান। এরপর সবার আগে বাংলাদেশ স্লোগান সম্বলিত লাল রঙের বুলেট প্রুফ বাসে চড়ে জুলাই 36 এক্সপ্রেস ওয়ে মঞ্চ অভিমুখে রওনা দেন তারেক রহমান। রাস্তার দুপাশে উপস্থিত লাখো নেতাকর্মী ও জনতা স্লোগানে বরণ করে নেন ইতিহাসের এই বড় পুত্রকে। র্যাব, পুলিশ, সেনাবাহিনী সমন্বয়ে
ছিল পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। এর আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তার স্ত্রী জুবাইদা রহমান এবং মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানকে বহনকারী বাংলাদেশ বিমানের নিয়মিত ফ্লাইটটি সকাল 9:55 সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেখানে ঘণ্টাখানিক যাত্রা বিরতির পর ঢাকা অভিমুখে রওনা দেয় বিমানটি। সকাল 11:30টার দিকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে স্পর্শ করে তারেক রহমানকে বহনকারী বিমান। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা। পতিত স্বৈরাচার শেখ হাসিনা বলেছিলেন, পারলে তুই বেটা দেশে আয়। তিনি ঠিকই এসেছেন দেশে, বীরের বেশে মহাসমারোহে। অথচ যিনি আসতে বলেছিলেন দাম্ভিকতার সঙ্গে, তিনি নিজেই আজ দেশে নেই। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পালিয়ে আশ্রয় নিয়েছেন পার্শ্ববর্তী দেশে। আর তারেক রহমান দেশে ফিরে সিক্ত হয়েছেন লক্ষ কোটি মানুষের ভালোবাসায়। ব্যানার, ফেস্টুন আর প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়ে থাকার দীর্ঘ প্রতীক্ষার অবসান হলো প্রিয় নেতাকে এক নজর দেখার মধ্য দিয়ে। বাংলাদেশের ইতিহাসে যেন রচিত হয়েছে এক মহাকাব্য। সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, র্যাব সহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সীমাহীন প্রচেষ্টায় লাখো জনতার ভিড় ঠেলে পূর্বাচলের সমাবেশ স্থলে হাজির হন তারেক রহমান। ফজলে রাব্বিকে সাথে নিয়ে আরও জানাচ্ছেন মুহিবুল্লাহ মুহিব। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বৃহস্পতিবার সকাল থেকেই রাজধানী ঢাকা হয়ে ওঠে যেন এক জনসমুদ্র। আব্দুল্লাপুর থেকে মহাখালী ছাপিয়ে জনতার ঢল ছড়িয়ে পড়ে গুলশান, বাড্ডা ও বসুন্ধরা এলাকায়। সীমাহীন শীত উপেক্ষা করে প্রিয় নেতাকে এক নজর দেখার প্রতীক্ষা যেন শেষ হবার নয়। যে তিনি বাংলাদেশের গণতন্ত্রের এক অনন্য প্রতীক এবং তার আগমনে বাংলাদেশের গণতন্ত্র আরেকটি ধাপ এগিয়ে যাবে। মানুষ স্রোতের মতো আসছে। 300 ফিট থেকে শুরু করে আমাদের যে এই বনানী, কাকলি, এয়ারপোর্ট, এই যে জসীমউদ্দিন, সব জায়গায় হাজার হাজার লোক আসতেছে। মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ, উদ্দীপনা, নেতা কর্মীদের মধ্যে আনন্দের একটা বন্যা। আমরা মনে করছি যে আমাদের নেতার আগমনের মধ্য দিয়ে সেই সমস্ত ষড়যন্ত্রগুলো ধ্বংস হবে, নচ্ছাত হবে এবং সুন্দর একটি নির্বাচনের দিকে দেশের সকল মানুষকে নিয়ে, আমরা সকল দলকে নিয়ে আমরা এগিয়ে যাব। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে এয়ারপোর্ট থেকে বের হয়ে 300 ফিটের উদ্দেশ্যে রওনা হন তারেক রহমান। জাতীয় পতাকার রঙে রঙিন লাল সবুজের বাসে করে লাখো মানুষের অভিবাদন গ্রহণ করেন তিনি। জনতার ভিড় ঠেলে যেন এগোতেই চাইছে না তারেক রহমানের গাড়ি বহর। সেনাবাহিনী, র্যাব, পুলিশ ও অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর কড়া প্রহরায় বহর ছুটে যায় পূর্বাচলের 300 ফিট এলাকায়। এর আগে ভোর থেকেই পুলিশ, বিজিবি, সেনাবাহিনী সহ অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বিমানবন্দর এলাকায় তৈরি করেন কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। যান চলাচল স্বাভাবিক রাখার সব চেষ্টা ব্যর্থ হয় উপচে পড়া জনতার ভিড়ে। রেড, ইয়েলো ও হোয়াইট এই 3 জোনে ভাগ করে সাজানো হয় নিরাপত্তার ছক। তারেক রহমান দেশে ফেরায় নেতাকর্মীদের মধ্যে দেখা যায় বাড়তি উচ্ছ্বাস ও উন্মাদনা। তারা বলছেন, তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়ে দেশে গণতন্ত্র ফিরে আসবে। গতকাল থেকেই দেখেছি সারা রাত ভোর জুড়ে মানুষ এসেছে এবং আপনি দেখেন এলাকায় যেখানে আপনি তাকাচ্ছেন মানুষ আর মানুষ। ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিএনপি তারেক রহমান স্বদেশ প্রত্যাবর্তনে সারা বাংলাদেশের নেতাকর্মীরা উৎসাহিত, আনন্দিত, মানে আমি ভাষায় ব্যক্ত করতে পারবো না। দীর্ঘ 18 বছর পরে উনি একটা নতুন ইনিংস আজকে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে শুরু করবেন, যে ইতিহাস বাংলাদেশকে গণতান্ত্রিক এবং একটি জনপ্রতিনিধিত্বমূলক সরকার গঠনের পথে আরেক ধাপ এগিয়ে নিয়ে যাবে। 2007 সালে তারেক রহমানকে আটক করে তৎকালীন সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার। প্রায় 18 মাস কারাবরণের পর 2008 সালে লন্ডনের উদ্দেশ্যে সপরিবারে দেশ ছাড়তে বাধ্য হন তারেক রহমান। দীর্ঘ 17 বছরের নির্বাসিত জীবন অতঃপর বীর দর্পে দেশে ফেরা, এজন্য এক ইতিহাসের মহাকাব্য রচনা করলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আগামীর সমৃদ্ধশালী বাংলাদেশ বিনির্মাণে কতটুকু ভূমিকা পালন করবেন তিনি, সেটি এখন দেখার বিষয়। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। দর্শক, রাজধানীর গুলশানে তারেক রহমান যে বাসভবনে উঠবেন তার সামনে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি জিয়াউল হক সবুজ। সরাসরি তার সঙ্গে কথা বলবো। সবুজ, তারেক রহমানের বাসভবনের সামনের এখনকার পরিস্থিতি আমাদের জানাবেন, আর নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন? তখন যেরকম জানাচ্ছিলেন, এখনকার অবস্থা কি? বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী যারা রয়েছেন তারা এখানে প্রচন্ড রকম ভিড় করছেন। তাদের নেতা আসছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান,
নির্বাচিত সেই প্রায় 1.5 যুগ দীর্ঘদিন পর তিনি দেশে ফিরেছেন আজকে সকালে। দুপুর 12টার দিকে তিনি এয়ারপোর্ট থেকে বের হওয়ার পরে দীর্ঘ সময় ধরে তার যে সমাবেশ স্থল ছিল সেখানে যেতে প্রায় 3.5 ঘন্টা সময় লেগেছিল। এই যে গাড়িটি হয়তো ধীরে ধীরে এগিয়ে আসছে তার বাসভবনের দিকে, আপনি নিশ্চয়ই দেখছেন যেখানে কি পরিমাণ ভিড়। আমি আসলে ক্যামেরার ফ্রেমটিতে আপনাকে যদি দেখাই, যে আপনি দেখলেই একটু ধারণা পাবেন কতটা ধীর গতিতে ধীর লয়ে সেই গাড়িগুলো আসছে, কিন্তু প্রচন্ড রকম ব্যস্ততা, প্রচন্ড রকম মানুষের ভিড়, নেতাকর্মীদের মধ্যে এক ধরনের উচ্ছ্বাস। যে নেতা আসছেন তাকে দূর থেকে পাশ থেকে একটু অভিবাদন দেখার জন্য তারা অপেক্ষা করছেন। আপনি জানেন যে এই 2008 সালের সেপ্টেম্বরে তাকে লন্ডন যেতে হয়েছিল। আসলে যেতে হয়েছিল বললে ভুল হবে, তাকে দেশ থেকে যেতে বাধ্য করা হয়েছিল। এরপর প্রায় 17 বছর কেটে গেছে, তিনি লন্ডনে ছিলেন। নির্বাচিত সেই 1.5 যুগ পর আজকে দেশে ফিরেছেন। আসলে বিএনপির রাজনীতিতে এই যে তারেক রহমানের এই প্রত্যাবর্তন নিঃসন্দেহে নেতাকর্মীদের মধ্যে এক ধরনের উচ্ছ্বাস তৈরি করেছে, এবং সেটি এই যে গণতান্ত্রিক অগ্রযাত্রার পথে সামনে 2026 সালের 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন হতে যাচ্ছে, সেই নির্বাচনে ইতিবাচক পদক্ষেপ, ইতিবাচক যেই ফলাফল বয়ে আনবে বলে নেতাকর্মীরা বিশ্বাস করেন। নেতাকর্মীরা বলছেন যে তাদের এই নেতা ফিরে আসার মধ্য দিয়ে যে ধরনের উদ্বেগ, উৎকণ্ঠা কিংবা শঙ্কা ছিল, এই গণতান্ত্রিক যাত্রায় যে শঙ্কার কথা অনেকে বলছিলেন, সেই শঙ্কাগুলো অনেক ক্ষেত্রে কেটে গেল। আমরা দেখতে পাচ্ছি নিরাপত্তা দায়িত্বে যারা নিয়োজিত আইন শৃঙ্খলা বাহিনীর গাড়ি, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যেই বাসভবনের দিকে একটি গাড়ি ঢুকলো, আমরা পেছনের দিকে ধীরে ধীরে গাড়িগুলো আসছে। গুলশান 2 নম্বর গোল চত্বর থেকে শুরু করে একেবারে তার বাসভবন, সেই এলাকার দুই পাশে অসংখ্য নেতাকর্মী ভিড় করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অভিবাদন জানানোর জন্য। আমরা দেখতে পাচ্ছি একে একে আইন শৃঙ্খলা বাহিনীর গাড়িগুলো ঢুকছে। হয়তো কিছুক্ষণের মধ্যেই সারাদিন যে গাড়িটি দেখে সাধারণ দর্শক, সাধারণ মানুষ অভ্যস্ত হয়ে গেছেন, সেই লাল সবুজ গাড়িটি কিছুক্ষণের মধ্যেই ঢুকবে। এবং আপনাকে জানিয়ে রাখি যে আজকে 12:30টার দিকে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা দিয়েছিলেন 300 ফিটে, যেখানে আজকের সমাবেশ হয়েছিল, তাকে সংবর্ধনা জানানো হয়েছিল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে। সেখানে যেতে প্রায় 3.5 ঘন্টা সময় লেগেছিল। এটা নজিরবিহীন। আমরা হয়তো এর আগেও বিভিন্ন রাজনীতিবিদদের এরকম আসতে দেখেছি, কিন্তু এত জনসমুদ্র, এত মানুষ, এবং এয়ারপোর্ট থেকে যেখানে সমাবেশ হয়ে যেতে সময় লাগার কথা মাত্র 5 থেকে 10 মিনিট, সেখানে যেতে সময় লেগে গেছিল 3.5 ঘন্টা। এরপর সেই সমাবেশ স্থল থেকে যেখানে এভার কেয়ার, রাজধানীর বসুন্ধরা এভার কেয়ারে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চিকিৎসাধীন রয়েছেন, তার মাকে দেখতে যখন তিনি রওনা দিয়েছিলেন সমাবেশ স্থল থেকে, সেখান থেকে যেতেও তার প্রায় 1.5 ঘন্টা সময় লেগেছিল। এর কারণ একটাই, দীর্ঘদিন পর তার এই দেশে ফেরা। সাধারণ মানুষের মধ্যে উচ্ছ্বাস, শুধু ঢাকা না, ঢাকার বাইরে থেকে বিভিন্ন বিভাগীয় শহর, জেলা শহর, উপজেলা শহর থেকে, দূর দূরান্ত থেকে লাখো মানুষ তাকে অভিবাদন জানাতে এই গুলশানে, এই রাজধানী ঢাকা শহরে উপস্থিত হয়েছিলেন। আমরা দেখতে পাচ্ছি একে একে আইন শৃঙ্খলা বাহিনীর গাড়িগুলো, প্রোটোকলের গাড়িগুলো ঢুকছে। আমরা হয়তো আশা করছি কিছুক্ষণের মধ্যেই সেই কাঙ্ক্ষিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বহনকারী সেই গাড়িটিও কিছুক্ষণের মধ্যে তার যে গুলশানের বাসভবন সেখানে ঢুকবে। আপনাকে জানিয়ে রাখি যে এই তারেক রহমানের অবস্থানকে, তারেক রহমানের প্রত্যাবর্তনকে ঘিরে আইন শৃঙ্খলা বাহিনী নিশ্চিত নিরাপত্তার ব্যবস্থা করেছে। এই কারণে আমরা বাসভবন কয়েক গজ দূরে অবস্থান করছি। আপনি দেখতে পাচ্ছেন নেতা কর্মীদের হাতে হাতে পতাকা, দলীয় পতাকা, এবং অনেকের হাতেই মোবাইল। হয়তো খেয়াল করছেন তারা তাদের নেতাকে তাদের ক্যামেরা বন্দি করতে, তাদের চক্ষু বন্দি করতে, চোখ দিয়ে এক নজর দেখার জন্য প্রচন্ড রকম উচ্ছ্বাস, প্রচন্ড রকম আগ্রহের চোখে তাকিয়ে আছেন তারা, তাদের আসছেন। আমরা দেখতে পাচ্ছি যে একে একে বহরের গাড়িগুলো আসছে কিছুটা ধীর লয়ে, কারণ এই যে সাধারণ মানুষের মধ্যে উচ্ছ্বাস, সাধারণ মানুষের কাছ থেকে দূরে থাকার, দীর্ঘদিন দূরে ছিলেন
এই কারণে তিনি যখন আসছেন নেতাকর্মীদের মধ্যেই সেই উচ্ছ্বাসটা খুব কাছ থেকে তার নেতাকে দেখছেন। তাদের মধ্যে দীর্ঘদিনের যে শূন্যতা ছিল, তাদের মধ্যে দীর্ঘদিনের নেতাকে কাছ থেকে দেখার যে আকুতি ছিল, সেই আকুতিগুলো অনেক ক্ষেত্রে তাদের বাস্তবতায় রূপ পেয়েছে। এজন্য নেতাকর্মীদের মধ্যেই আমরা দেখতে পাচ্ছি এক অন্যরকম অনুভূতি। নেতাকর্মীরা তাদের নেতাকে দেখার জন্য প্রচন্ড রকম আকাঙ্ক্ষা নিয়ে অপেক্ষা করছেন। আমরা দেখেছি এখানে গুলশান বিএনপি থেকে শুরু করে বিভিন্ন এলাকা থেকেই বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এখানে ভিড় করেছেন। আপনি জানেন যে আজকে সারা দিন ব্যস্ত সময় পার করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেই এয়ারপোর্টে নামা থেকে শুরু করে সমাবেশস্থলে যাওয়া, আমরা দেখতে পাচ্ছি বিএনপির যে মিডিয়া সেল, সেই মিডিয়া সেলের গাড়িটি ঢুকছে। এরপরেই আমরা দেখতে পাচ্ছি ধীরে ধীরে এগিয়ে আসছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানকে বহনকারী গাড়িটিও। আসলে এক অন্যরকম অনুভূতি, বিশেষ করে যারা বিএনপি অর্থাৎ জাতীয়তাবাদী দলের রাজনীতি করেন তাদের মধ্যে বহু আকাঙ্ক্ষিত সেই মুহূর্তটি। এই মুহূর্তটি আসলে তারা তাদের অনেকের কাছে স্মরণীয় হয়ে থাকবে। কারণ বিএনপিতে এতদিনের যে শূন্যতা ছিল, যেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অসুস্থ থাকায় তিনি এই মুহূর্তে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন, এবং যেই নেতা যেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান, যার দেশে ফেরাকে কেন্দ্র করে নানা ধরনের অনিশ্চয়তা, নানা ধরনের আলোচনা সমালোচনার জন্ম দিয়েছিল, সেই সব কিছুকে পাশ কাটিয়ে তিনি আজকে দেশে ফিরেছেন। এবং কয়েকদিন থেকে একটা সাজ রব ছিল, নেতা আসছে এবং নেতার সেই কাছ থেকে আজকে তারা কথা শুনেছেন। আপনি হয়তো খেয়াল করেছেন আজকে সমাবেশস্থলে এসেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একটি কথাই বারবার জোর দিয়ে বলার চেষ্টা করেছেন, সেটি হচ্ছে সবার আগে দেশের শান্তি শৃঙ্খলা। তিনি বলার চেষ্টা করেছেন দেশে আসলে সবচাইতে বেশি জরুরি হচ্ছে দেশের শান্তি শৃঙ্খলা। আর এই জন্য তিনি সব শ্রেণী পেশার মানুষকে আগ্রহ স্বরে, আহ্বানের স্বরে, অনুরোধের স্বরে বলার চেষ্টা করেছেন যে এই দেশকে এগিয়ে নিতে হলে দেশের শান্তি শৃঙ্খলা সর্বাগ্রে, সবার আগে দেশ, এবং একটি পরিকল্পনা রয়েছে তার। তিনি বলার চেষ্টা করেছেন মার্টিন লুথার কিং এর সেই বক্তব্য আই হ্যাভ এ প্ল্যান, এবং তিনি বলার চেষ্টা করেছেন তার যে পরিকল্পনা রয়েছে সেই পরিকল্পনা বাস্তবায়ন করতে হলে আমরা দেখতে পাচ্ছি সেই লাল সবুজ গাড়িটিকে ঘিরে ফুলের সম্বর্ধনা, নেতাকর্মীরা ফুলের পাপড়ি ছিটিয়ে দিচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি সেই লাল সবুজ রঙের যে গাড়িটি আজকে দুপুর 12টার পর থেকে নেতাকর্মীদের মধ্যে যে আনন্দ উচ্ছ্বাস তৈরি করেছিল, সেই উচ্ছ্বাসে পাঁচটি জায়গা তৈরি করেছে, এবং এই গাড়িটি বহন করছে দেশের যে নজিরবিহীন ইতিহাস তৈরি হলো, নেতার ফেরাকে কেন্দ্র করে যে ইতিহাস তৈরি হলো, সেই ইতিহাসের সাক্ষী হয়ে থাকবে এই গাড়িটিও নিশ্চয়ই। এবং আপনি জানেন এই গাড়িতে করেই ফিরছেন বাংলার যাকে একসময় দেশ ছেড়ে চলে যেতে হয়েছিল, তিনি এত নেতা কর্মীর যে উচ্ছ্বাস, সেই উচ্ছ্বাসের মানুষের মধ্যে তিনি ফিরছেন। এবং দেখতে পাচ্ছেন অসংখ্য নেতা কর্মী তারা কাছে যাওয়ার চেষ্টা করছেন কিংবা গাড়িটিকে ছুঁয়ে দেখার চেষ্টা করছেন। এর মধ্য দিয়ে তারা হয়তো মনে করছেন তাদের নেতা কর্মী স্লোগানে মুখরিত এখানকার প্রাঙ্গণটি। আপনি হয়তো ধারণা করতে পারছেন আসলে কতটা উদ্বেলিত মানুষ। আমরা যেই ব্যারিকেড ছিল, লাস্ট ব্যারিকেডটি খুলে দেওয়া হচ্ছে, এবং এর মধ্য দিয়ে আমরা আশা করছি হয়তো 1 মিনিটের মধ্যেই তিনি তার বাসভবনে পৌঁছে যাবেন। কারণ আমরা যে জায়গাটি অবস্থান করছি, এখন যেই জায়গায় গাড়িটি আমরা দেখছি, সেখান থেকে মাত্র কয়েক গজ দূরেই তার নির্ধারিত সেই কাঙ্ক্ষিত বাসভবন, যেই বাসভবন 196 নম্বর বাসভবন, সেই বাসভবনের উদ্দেশ্যে গাড়িটি এগিয়ে যাচ্ছে। আমরা গাড়িটির পেছন থেকে আমরা দেখানোর চেষ্টা করছি এই সেই গাড়ি, যেই গাড়ি ইতিহাসের সাক্ষী হয়ে থাকলো, এই সেই সন্ধ্যা, যেই সন্ধ্যা ইতিহাসের সন্ধ্যা হয়ে থাকলো, ঐতিহাসিক প্রেক্ষাপট হয়ে থাকলো, যেখান দিয়ে এই রাস্তা দিয়ে ফিরে এলেন ভারপ্রাপ্ত চেয়ারপারসন।
এই তারেক রহমানের এই আগমনকে কেন্দ্র করে নেতা কর্মীদের মধ্যে প্রচন্ড রকম আপনাকে জানিয়ে রাখছি যে এই যে নেতা কর্মীদের দীর্ঘদিনের প্রতীক্ষা, তাদের নেতা ফিরবেন, তাদের নেতা ফিরলেন। আপনাকে জানিয়ে রাখছি যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি প্রায় 17 বছর 3 মাস পর দেশে ফিরলেন। আপনারা দেখতে পাচ্ছেন গাড়িটি বাসভবনের দিকে চলে গেল। দর্শক দেখতে পাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আর অল্প কিছুক্ষণের মধ্যে তার গুলশানে তার জন্য যে বাসভবন প্রস্তুত, সেই বাসভবনে অল্প কিছুক্ষণের মধ্যে এসে প্রবেশ করবেন। তিনি খুবই কাছাকাছি এসে পৌঁছে গেছেন। আপনারা জানেন যে এর আগে তিনি এভার কেয়ারে তার মাকে, অসুস্থ মাকে দেখতে গিয়েছিলেন। সেখানে বেশ কিছুটা সময় তিনি সেখানে কাটিয়েছেন। সেখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে তার সাথে উপস্থিত ছিলেন তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান, মেয়ে জাইমা রহমান। বেশ কিছুটা সময় তিনি সেখানে কাটিয়েছেন। এরই মাঝে বিএনপির পক্ষ থেকেও জানানো হয়েছে যে তিনি আসলে চিকিৎসকদের কাছ থেকে তার মার চিকিৎসা সম্পর্কিত একটি ব্রিফিং তিনি নিয়েছেন, জেনেছেন, চিকিৎসার সবশেষ আপডেটগুলো তিনি জেনেছেন এবং কি প্রক্রিয়া আগামী দিনে চিকিৎসা আসলে কোন পদ্ধতিতে কোন প্রক্রিয়ার মধ্য দিয়ে এগোবে সেই বিষয়গুলো তিনি জেনেছেন। আপনারা জানেন যে এভার কেয়ার হাসপাতালে তিনি বেশ কিছুটা সময় কাটিয়ে অল্প কিছুক্ষণ আগে কিন্তু তিনি এভার কেয়ার হাসপাতাল থেকে তার গুলশানে বাসার উদ্দেশ্যে রওনা হয়েছেন এবং একেবারেই বাসার কাছাকাছি তিনি আছেন। আমার সহকর্মী জিয়াউল হক সবুজ সেখানে আছেন। তিনি জানাচ্ছিলেন যে তার এই বাসভবনে প্রবেশ মুখটিতে কিন্তু রাস্তার দুপাশে বিপুল সংখ্যক নেতাকর্মী কিন্তু তাকে স্বাগত জানানোর জন্য উপস্থিত আছেন। তারা জাতীয় পতাকা, দলীয় পতাকা, ধানের শীষ প্রতীক সহ বিভিন্ন স্লোগানে কিন্তু পুরো এলাকাটি মুখরিত করে রেখেছেন। দেখতে পাচ্ছেন যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যেই গাড়িবহর, সেই গাড়িবহর কিন্তু ধীরে ধীরে তার গুলশানের 196 নম্বর যে বাসা তার জন্য প্রস্তুত করা হয়েছে, সেই বাসার দিকে তিনি আছেন। অল্প কিছুক্ষণের মধ্যেই তিনি তার বাসভবনে এসে পৌঁছবেন এবং আজকে তার দিনের যে লম্বা কর্মসূচি ছিল, যদি এভাবে বলি, একটু শুরু থেকে যদি খুব সংক্ষেপে বলি, তিনি সকালে সিলেট হয়ে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেন 11:40 নাগাদ। তারপর 12:30 নাগাদ তিনি এসে বিমানবন্দর থেকে বের হয়ে 300 ফিটে তার জন্য যে গণসংবর্ধনা আয়োজন করা হয়েছিল সেই সংবর্ধনা স্থলের উদ্দেশ্যে তিনি রওনা দেন। রীতিমতো 3 ঘন্টা পর তিনি সেই গণসংবর্ধনা স্থলে এসে পৌঁছেন এবং সেখানে 16 মিনিটের একটি চমৎকার বক্তব্য তিনি রাখেন। যেই বক্তব্যের মধ্য দিয়ে তিনি আগামী দিনে তার ভিশন, আগামী দিনে তার পরিকল্পনা, আগামী দিনে তিনি দেশকে, দলকে কোন পথে নিয়ে যেতে চান তার দিক নির্দেশনমূলক বক্তব্য ছিল সেখানে। সেই বক্তব্য রাখার পর তিনি সেখান থেকে আবারও ধীর গতিতে তার লাল সবুজ বাসে করে তিনি এভার কেয়ারে পৌঁছেন এবং এভার কেয়ারে তার অসুস্থ মাকে তিনি সেখানে কিছুক্ষণ তার মার সাথে সময় কাটিয়ে তারপর তিনি কিন্তু এভার কেয়ার থেকে তার বাসার উদ্দেশ্যে রওনা হন। এবং যেমনটা বলছিলাম, এভার কেয়ারে যখন তিনি পৌঁছেন তখন কিন্তু তার সাথে সেখানে তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান, যিনি বেগম খালেদা জিয়ার যে চিকিৎসক বোর্ড, সেই বোর্ডেও আছেন। এবং যেমনটা আপনাদেরকে সারাদিনই বলছিলাম যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কিন্তু সুদূর লন্ডনে থাকলেও এখান থেকে বসেই কিন্তু তিনি তার মা, অসুস্থ মা, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা সম্পর্কিত যে পুরো ব্যবস্থাপনাটি সেটি কিন্তু তিনি সমন্বয় করেছেন, দেখভাল করেছেন। এবং এই চিকিৎসক বোর্ডের কিন্তু আরেকজন গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান, যিনি কিন্তু মাঝখানে কিছুদিন এসে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা সম্পর্কিত বিষয় দেখভাল করে আবার পুরো পরিবারের সাথে আসার জন্য কিন্তু তিনি লন্ডনে ফিরে যান এবং আজকে আবার তিনি সপরিবারে দেশে ফিরে আসেন। এরই মাঝে বিএনপি দলীয়গতভাবে জানানো হয়েছে, দলের পক্ষ থেকে জানানো হয়েছে এবং বেশ কিছু ছবি এবং ভিডিও কিন্তু আমরা দেখেছি। দর্শক নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে তার বাসভবনে স্বাগত জানানোর জন্য তার পরিবারের সদস্যরা কিন্তু অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন। আর অল্প কিছুক্ষণের মধ্যেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার জন্য নির্ধারিত যেই গুলশানের বাসভবন, সেই বাসভবনে এসে পৌঁছবেন। এবং এই যে পুরোটা সময় একটি লম্বা লন্ডন থেকে ঢাকার একটি লম্বা জার্নি, তারপর এই পুরো দিনের যে লম্বা কর্মসূচি, সেই কর্মসূচির আজকের কিন্তু সমাপ্তি ঘটবে তার এই বাসভবনের প্রবেশের মধ্য দিয়ে। এবং আগামী শুক্রবার এবং শনিবার এরই মধ্যে তার দল থেকে তার নির্ধারিত কর্মসূচি জানানো হয়েছে। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের গাড়িবহরের যে সামনের দিকের যে অন্যান্য গাড়িগুলো এগুলো কিন্তু এরই মধ্যে ধীরে ধীরে তার বাসভবনের
এরিয়া এসে প্রবেশ করতে শুরু করেছে। তাকে বহনকারী যে লাল সবুজ যে বাসটি, সে বাসটি আরেকটু কিছুটা দূরে আছে। যেমনটা বলছিলাম যে দুপাশে যেই দলীয় নেতাকর্মী, উৎসুক মানুষ, সাধারণ মানুষ, সেই ভিড় ঠেলে কিন্তু এই গুলশানের বাসভবনে আসতে বেশ বেগ পেতে হচ্ছে। এবং দেখতে পাচ্ছেন দর্শক, যদি একটু টিভি স্ক্রিনে দেখাই, লাল সবুজ যেই বাসে করে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আসছেন, সেই বাসটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং এরই মাঝে বাসটি গুলশানের বাসভবনে একেবারে কাছাকাছি এসে পৌঁছেছেন এবং এখনও কিন্তু পুরো লম্বা জার্নিটিতে, লম্বা সফরটিতেই কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাসের সামনে দাঁড়িয়ে দুপাশে তার জন্য যেই উৎসুক নেতা কর্মী অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন, তাদেরকে দু হাত নাড়িয়ে তিনি অভিবাদন জানিয়েছেন, ধন্যবাদ জ্ঞাপন করেছেন। এবং আর অল্প কিছুক্ষণের মধ্যে তিনি গুলশানে তার জন্য নির্ধারিত যে বাসা, সে বাসায় তিনি প্রবেশ করবেন। এবং আমরা একটু দেখানোর চেষ্টা করব বাস থেকে বেরিয়ে তিনি যে বাসায় প্রবেশ করবেন, সেই দৃশ্যটিও নিশ্চয়ই দর্শক আপনাদের দেখাতে পারবো বলে আশা করছি। দেখতে পাচ্ছেন সবার আগে বাংলাদেশ, এই স্লোগান সম্বলিত যে লাল সবুজ বাস, এই বাসে চড়েই কিন্তু আজকে তিনি সারা দিনের যে লম্বা কর্মসূচি, সেই কর্মসূচি কিন্তু পালন করেছেন। এবং বিমানবন্দর থেকে 300 ফিটের গণসংবর্ধনা হয়ে এভার কেয়ার হাসপাতাল হয়ে অসুস্থ মাকে দেখে এখন তিনি কিন্তু একেবারে গুলশানে বাসভবনের সামনে এখানেই তিনি থাকবেন এবং বাকিটা সময় তিনি এই বাসায় থেকেই আগামী দিনগুলো এখানে থেকেই তিনি আগামী দিনের যে কর্মপরিকল্পনা এবং দলকে যে পরিচালনা এই বাসায় থেকে তিনি করবেন। এই বাসাটি সম্পর্কে যদি একটু জানিয়ে রাখি, এই বাসাটি কিন্তু তার মার জন্য যে নির্ধারিত বাসা ছিল ফিরোজা, ঠিক তার পাশেই গুলশানে, এবং এখানে থেকেই তিনি আগামী দিনে নির্বাচন এবং অন্যান্য যাবতীয় কর্মযজ্ঞ পরিচালনা করবেন। আরেকটু যদি জানিয়ে রাখি, এছাড়া আপনাদেরকে জানিয়ে রাখি, বিএনপির যে নির্বাচনী যে প্রচারণা এবং নির্বাচনের যে আনুষ্ঠানিকতা, সেগুলো সম্পন্নের জন্য কিন্তু আলাদা একটি অফিস নেওয়া হয়েছে, এটিও এই বাড়ির খুব কাছাকাছি। এবং এই পুরো 2-3টি গুলশান কার্যালয়, বিএনপি চেয়ারপারসনের বাসা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এই বাসা এবং পুরো এই গুলশানের এই কয়েকটি বাসা এবং কেন্দ্র করে কিন্তু নিরাপত্তা জোরদার করা হয়েছে। এবং এই জায়গায় তার নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকারের পাশাপাশি বিএনপিও কিন্তু দলীয়ভাবে নানা উদ্যোগ এবং পদক্ষেপ নিয়েছে। দেখতে পাচ্ছেন বাসটি কিন্তু এরই মাঝে গুলশানের বাসার সামনে এসে দাঁড়িয়েছে। কিছুক্ষণের মধ্যে আমরা আশা করছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই বাস থেকে বেরিয়ে তার বাসায় প্রবেশ করবেন। আমি একটু আগেও দেখাচ্ছিলাম যে তাকে বরণ করার জন্য, তাকে গ্রহণ করার জন্য কিন্তু তার পরিবারের সদস্যরা অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন। দর্শক মনে রাখবেন, 17 বছরের নির্বাসিত জীবন শেষে আজকে দেশের মাটিতে পা রেখেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং দিনের লম্বা কর্মসূচিতে নানা ব্যস্ততা শেষে এখন তিনি গুলশানে তার নিজের বাসায় প্রবেশ করবেন। আপনারা জানেন যে সকালে যখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সকালে এসে সিলেট হয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছন, তার বহু আগে থেকেই কিন্তু পুরো ঢাকার একটি অংশ বলছি এ কারণে মানুষের দুর্ভোগ যেন না হয়, সেজন্যই কিন্তু বিএনপি দলীয়ভাবে পুরো অনুষ্ঠানটিকে এমন একটি শহরের এক প্রান্তে সাজিয়েছিল যেন অন্য মানুষের, অর্থাৎ শহরের অন্যান্য এলাকায় এর যেন কোনো নেতিবাচক প্রভাব না পড়ে, যার কারণে এই 300 ফিট সহ আশপাশের এলাকায় কিন্তু লোকারণ্য এবং জনসমুদ্রে পরিণত হয়। এবং এই এলাকাটি হলো ঢাকার বিভিন্ন প্রান্ত অলিগলি থেকে কিন্তু সাধারণ মানুষ, দলীয় নেতাকর্মী এবং দেশের বিভিন্ন প্রান্ত তো বটেই এসে কিন্তু 300 ফিট বিমানবন্দর সহ এই পুরো এলাকাটিতে তারা গত 2-3 দিন ধরে অবস্থান নেয় এবং এক ধরনের যেই স্লোগানে পুরো এলাকা মুখরিত করে রাখে। এরপর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যখন সকাল 11:30 নাগাদ ঢাকার মাটিতে এসে পৌঁছেন, তারপর থেকেই কিন্তু তিনি সেখানে কিছু আনুষ্ঠানিকতা সেরে 12:30 নাগাদ বিমানবন্দর থেকে বের হন এবং তার কর্মসূচি শুরু হয়। দর্শক, এই মুহূর্তে গুলশানের বাসভবনের সামনে আছেন আমাদের সহকর্মী জিয়াউল হক সবুজ, একটু তার কাছে জেনে নেব সেখানকার সবশেষ পরিস্থিতি। কিছুক্ষণ আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি তার বাসভবনে পৌঁছেছেন। আমরা এখনো তার বহরের পেছনে যে গাড়িগুলো রয়েছিল সেই গাড়িগুলোকে আসতে দেখছি, কিন্তু সামনে থাকা আইন বাহিনীর সদস্যদের গাড়ির পরপরই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার পরিবারের সদস্যদের বহনকারী যে লাল সবুজ গাড়িটি ছিল সেই গাড়িটি বাসায় পৌঁছেছে। এর মধ্যে আমরা খবর পেয়েছি সেটি বাসায় পৌঁছে গেছে এবং
এখানে এখনো বিপুল পরিমাণ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা অপেক্ষা করছে তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য। একই সাথে আমরা দেখতে পাচ্ছি বিএনপি এবং এর অঙ্গ সংগঠন যেসব সংগঠন রয়েছে সেসব সংগঠনের নেতাকর্মীরাও ধীরে ধীরে যাওয়া শুরু করেছেন, কারণ তারা দেখেছেন তাদের নেতাকে খুব কাছ থেকে দেখলেন কিভাবে তিনি দেশে ফিরলেন এবং এই কাছ থেকে দেখলেন বাসার খুব কাছে এসে তাকে একবার দেখার সুযোগ হলো তাদের। সেই প্রতীক্ষায় তারা সেই দুপুর থেকেই অপেক্ষা করছিলেন। অনেকে ধরে নিয়েছিলেন, অনেকেই দেখছিলেন যে আসলে বিকেল বেলাতেই তিনি হয়তো ফিরতে পারবেন, কিন্তু এই যে জনসমুদ্র, সমাবেশ, সভাস্থল এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার হাসপাতালে তার মাকে দেখতে যাওয়া, সব মিলিয়ে তার প্রায় সেই 12টার পর তিনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বেরিয়ে এই ঠিক রাত 8টার কাছাকাছি সময় এসে তিনি বাসায় পৌঁছালেন। আমরা এখানে অপেক্ষা করছি, আমরা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও অপেক্ষা করছেন এবং আমরা আশা করছি তার যে 3 দিনের কর্মসূচি রয়েছিল সেই কর্মসূচির প্রথম দিন শেষ হলো। বাকি যে 2 দিনের কর্মসূচি, তার যেই বাকি 2 দিনের কর্মসূচি সেই কর্মসূচির অংশ হিসেবে আগামীকাল সকালবেলায় তিনি বাসভবনেই থাকবেন এবং আমরা আশা করছি পরের যে 2 দিনের কর্মসূচি আগামীকাল দুপুরের পর বাদ জুমা তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার জিয়ারত করবেন এবং একই সাথে তিনি বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে তিনি যাবেন স্মৃতিসৌধে। এরপরে পরের দিন তার জাতীয় পরিচয়পত্রের যেই কাজ করার কথা সেটির জন্য তিনি নির্বাচন কমিশনে যেতে পারেন। এভাবেই তার পরের যে 2 দিনের কর্মসূচি তিনি শেষ করবেন। আমরা আশা করছি পরের 2 দিনও সাধারণ মানুষ বিভিন্ন সময়ে বিভিন্নভাবে যেভাবে ঢল নেমেছিল, কালকে হয়তো আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবর জিয়ারত সময় তেমন হয়তো মানুষের উপস্থিতি দেখতে পাবো। আমি এই হচ্ছে এখানকার সবশেষ অবস্থা। নাদিরা, আমি এখানে অবস্থান করছি, পরের কোনো আপডেট থাকলে আপনাদের জানিয়ে দেব। সবুজ, আপনাকে ধন্যবাদ। দর্শক, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া গুলশানের যেই বাসভবনে উঠবেন সেখান থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী জিয়াউল হক সবুজ। আপনারা দেখলেন যে তাকে বহনকারী লাল সবুজ বাসটি 196 নম্বর ভবনের সামনে এসে উপস্থিত হয়েছে। পরবর্তীতে আমরা আরও আপডেট আপনাদেরকে জানাবো। নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপন হলো খ্রিস্টান সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন। এই উপলক্ষে রাজধানীর বিভিন্ন গির্জায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়। বড়দিনকে ঘিরে গির্জা ও আশেপাশের এলাকায় নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। বিস্তারিত আসমা আক্তার নুপুরের রিপোর্টে। ভোরের আলো ফুটতেই শহরের বিভিন্ন গির্জা ও খ্রিস্টান অধ্যুষিত এলাকায় প্রার্থনা ও মিলন মেলার আবহ। বৃহস্পতিবার সকালে বড়দিন উপলক্ষে রাজধানীর কাকরাইলে গির্জায় উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। যিশু খ্রিস্টের জন্মদিন স্মরণে প্রতি বছর 25শে ডিসেম্বর বড়দিন উদযাপন করা হয়। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী দিনটি শান্তি, ভালোবাসা ও মানবতার বার্তা বহন করে। এটা আমাদের একটা সার্বজনীন একতা এবং শান্তিপূর্ণ একটা সম্পর্ক, এটার জন্য আমরা সর্বদাই বজায় রাখতে পারি এবং আমরা নৈতিক জীবনে আরও সুন্দর জীবনযাপন করি। প্রার্থনা শেষে একে অন্যের সাথে শুভেচ্ছা বিনিময়ে মেতে ওঠেন। গতকাল থেকে আমরা এই পর্যন্ত আমাদের খ্রিস্টীয় ধর্মের সর্বোচ্চ সর্বশ্রেষ্ঠ খ্রিস্টজাত 2টি খ্রিস্টজাত করতে পেরে অনেক আনন্দিত এবং আশীর্বাদ পেয়েছি। উনি আলোকিত করেছেন, সেজন্য আমরা অনেক আনন্দে এই দিনটা পালন করি এবং এটা আমাদের জন্য, আমাদের খ্রিস্টান ধর্মাবলম্বী সবার জন্য অনেক আনন্দের দিন, একটা শুভ দিন। উৎসব নির্বিঘ্নে করতে কাকরাইল গির্জা ও আশেপাশের এলাকায় নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। আসমা আক্তার নুপুর, বাংলা ভিশন, ঢাকা। নানা আয়োজনে রাজধানীর বাইরেও উদযাপন হচ্ছে খ্রিস্ট ধর্মাবলম্বীদের প্রধান উৎসব বড়দিন।
চট্টগ্রামের পাথরঘাটায় রানী জপমালা গির্জায় সকালে সমবেত প্রার্থনা ও সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হয় বড়দিনের আনুষ্ঠানিকতা। নগরীর বিভিন্ন প্রান্ত থেকে খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ এতে যোগ দেন। প্রার্থনায় যীশু খ্রিস্টের জীবন থেকে শিক্ষার বিভিন্ন দিক তুলে ধরার পাশাপাশি দেশ জাতির সমৃদ্ধি ও শান্তি কামনা করা হয়। এছাড়াও নগরীর ফিরিঙ্গি বাজার আরসি চার্চ, পাহাড়তলী গির্জা, জুবিলি রোড চার্চ, বোয়ালখালীর গোমদন্ডিতে ক্যাথিড্রাল চার্চ এবং আনোয়ারা দিয়াং পাহাড়ের খ্রিস্টানদের উপাসনালয়ে বড়দিনের প্রার্থনা হয়েছে। ময়মনসিংহে নগরীর ভাটিকাশর এলাকার ক্যাথিড্রাল গির্জা হাউসে বড়দিনের বিশেষ প্রার্থনা শুরু হয়। এ সময় দেশবাসীর শান্তি ও মঙ্গল কামনায় প্রার্থনা করেন বৃহত্তর ময়মনসিংহের ধর্মগুরু বিশপ পনেন পলকুবি। এছাড়া জেলার বিভিন্ন উপাসনালয়, গির্জা এবং বড়দিন উদযাপন অনুষ্ঠানস্থলগুলোতে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। দিনটি উপলক্ষে বরিশালের সদর রোডের ক্যাথলিক গির্জা সহ 5টি গির্জায় 3 স্তরের বিশিষ্ট নিরাপত্তার মধ্য দিয়ে চলছে বড়দিনের উৎসব। প্যারিস হল ঘরে এই উৎসবে অংশ নেয় খ্রিস্টান সম্প্রদায়ের ভক্তরা। দিবসটি উপলক্ষে রাঙামাটির আসামবস্তি নির্মলা মারিয়া গির্জায় বিশেষ প্রার্থনা করে খ্রিস্টান সম্প্রদায়। এ সময় সমবেত প্রার্থনা ও ধর্মীয় গান সহ বিভিন্ন আনুষ্ঠানিকতা হয়। প্রার্থনা ও কেক কাটার মধ্য দিয়ে দিনটির শুভ সূচনা হয় ঝিনাইদহে শহরের মডার্ন মোড়ের ব্যাপটিস্ট চার্চে। নানা আয়োজনে শুভ বড়দিন উদযাপন হয়েছে কিশোরগঞ্জেও। শহরের গাইটাল শিক্ষক পল্লী এলাকায় 7th ডে অ্যাডভেন্টিস্ট চার্চে প্রার্থনা, কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়। খাগড়াছড়িতেও বড়দিনের উৎসবে মেতে উঠেছে খ্রিস্টান সম্প্রদায়। সদরের খাগড়াপুর গির্জার পালক হেমঙ্কর ত্রিপুরা ধর্মীয় রীতি অনুযায়ী বিশেষ প্রার্থনার মধ্য দিয়ে শুরু হয় আনুষ্ঠানিকতা। নাজনীন আক্তার, বাংলা ভিশন নিউজ ডেস্ক। ময়মনসিংহের ভালুকায় ধর্ম অবমাননার অভিযোগে দীপু চন্দ্র দাস নামে এক যুবককে পিটিয়ে হত্যার পর মরদেহ পুড়িয়ে দেওয়ার মামলায় আরও 6 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাতে ভালুকা উপজেলার হবির বাড়ি ইউনিয়নের কাশর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে ডিবি পুলিশ। এ নিয়ে মোট 18 জনকে গ্রেফতার করা হলো। সকালে জেলা পুলিশের কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। গ্রেপ্তার হওয়া 6 জন দীপুকে চাকরি থেকে অব্যাহতি দিতে বাধ্য করেছিল বলে জানায় পুলিশ। ধর্ম অবমাননার অভিযোগে গত 18 ডিসেম্বর দীপুকে উত্তেজিত জনতা গণপিটুনি দেয় এবং পরে মহাসড়কের পাশে নিয়ে শরীরে আগুন দেয়। এই ঘটনায় মামলার পর উপজেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত মোট 17 জনকে গ্রেপ্তার করে পুলিশ ও র্যাব। জন্মভূমির মাটির সাথে দীর্ঘ প্রায় 1.5 যুগের অপ্রত্যাশিত বিচ্ছেদের অবসান ঘটিয়ে দেশে ফেরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বিপুল উচ্ছ্বাসে বরণের ঐতিহাসিক খবর গুরুত্বের সাথে প্রচার করেছে আন্তর্জাতিক গণমাধ্যম। পরিস্থিতি বিশ্লেষণে তাকে ভবিষ্যৎ বাংলাদেশের সম্ভাব্য প্রধানমন্ত্রী বলেও হেডলাইন করেছে একাধিক গণমাধ্যম। বিস্তারিত মেহরাব হোসেন খানের ডেস্ক রিপোর্টে। বাংলাদেশের রাজনীতির আপৎকালীন অবস্থায় বিশেষ পরিস্থিতির কারণে জন্মভূমি ছাড়ার 17 বছর পর বীরের বেশে ফিরলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভবিষ্যৎ কাণ্ডারি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্য ছেলেকে বরণ করতে নেতাকর্মীদের বাঁধ ভাঙা উচ্ছ্বাসের আলোচিত খবরটি চোখ এড়ায়নি আন্তর্জাতিক গণমাধ্যমের। বিশ্বের প্রভাবশালী গণমাধ্যমগুলোতে গুরুত্বের সাথে জায়গা করে নিয়েছে বাংলাদেশের রাজনীতির মোড় ঘোরানো এই খবরটি। তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের সংবাদ শুরুর দিকে রেখেছে অম্লমধুর সম্পর্কের ঘনিষ্ঠ প্রতিবেশী ভারতের গণমাধ্যমগুলো। তার দেশে ফেরার ফলে আসন্ন নির্বাচনের আগ মুহূর্তে দলের নেতাকর্মীদের মধ্যে আশার জোয়ার ছড়িয়ে পড়ার দিকে গুরুত্ব দিয়ে খবর প্রকাশ করেছে পশ্চিমবঙ্গের প্রভাবশালী গণমাধ্যম আনন্দবাজার। দেশের মাটিতে পা রাখার পর পূর্বাচলের 300 ফিটে গণসংবর্ধনা আর এর সামগ্রিক প্রস্তুতির খবর ছিল এই প্রতিবেদনে। ছিল সামাজিক মাধ্যমে পোস্ট করা তারেক রহমান ও তার পরিবারের ছবি ও মন্তব্য নিয়ে আবেগঘন বিশ্লেষণ। ছিল দেশে ফেরার পর ভোটার হওয়ার আবেদন করা সহ পরবর্তী কয়েকদিনের কর্মসূচির বিবরণ। 17 বছরের অনিচ্ছাকৃত নির্বাসন শেষে এই মুহূর্তে তারেক রহমানের দেশে ফেরা কেন বিশেষ তাৎপর্যপূর্ণ এ বিষয়ে বিশ্লেষণ করেছে ভারতের আরেক প্রভাবশালী গণমাধ্যম দ্য টাইমস অফ ইন্ডিয়া। প্রতিবেদনে বলা হয়েছে, গত 2 যুগের মধ্যে প্রথম আওয়ামী লীগবিহীন নির্বাচন আর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা বিবেচনায় তারেক রহমানই বাংলাদেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হবার জোরালো সম্ভাবনা রয়েছে।
এই প্রতিবেদনে তারেক রহমানের রাজনৈতিক ও ব্যক্তিগত জীবনী ছাড়াও উঠে এসেছে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শাসনামল, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের প্রেক্ষাপট আর শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের ঘটনা। দেশের মাটিতে পা দেয়া তারেক রহমানের পরিপাটি পোশাক পরিচ্ছদ আর তাকে এক নজর দেখে নেতাকর্মীদের বাঁধ ভাঙা উচ্ছ্বাসের বিবরণ তুলে ধরেছে পাকিস্তানের গণমাধ্যম দ্য ডন। তারেক রহমানকে আগামী বাংলাদেশের সম্ভাব্য প্রধানমন্ত্রী উল্লেখ করে হেডলাইন করেছে মার্কিন গণমাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস। প্রায় একই ধরনের হেডলাইন করে সংবাদটি গুরুত্বের সাথে প্রচার করেছে দ্য রয়টার্স। বিমানবন্দরে নিরাপত্তা কড়াকড়ি আর রাস্তার দুই পাশে সারিবদ্ধ নেতাকর্মীদের অভ্যর্থনা জানাতে দীর্ঘ অপেক্ষার বিবরণ ছিল ব্রিটিশি গণমাধ্যমের প্রতিবেদনে। এতে ছিল লাখ লাখ কর্মী সমর্থকের বাঁধ ভাঙা উচ্ছ্বাস, কড়া নিরাপত্তা বলয় আর পূর্বঘোষিত আগামী কয়েকদিনের কর্মসূচির বিবরণ। যুক্তরাজ্যের আরেকটি প্রভাবশালী গণমাধ্যম বিবিসিও তাদের এশিয়া বিভাগে একেবারে শুরুতেই রেখেছে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের খবরটি। এতে বলা হয়েছে 2008 সাল থেকে লন্ডনে নির্বাসনের জীবন শেষে দেশে ফিরে গেছেন বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচনে অন্যতম প্রার্থী বিএনপির এই শীর্ষ নেতা। এই সংবাদটি গুরুত্ব দিয়ে প্রচার করেছে কাতার ভিত্তিক সংবাদ সংস্থা আল জাজিরা। দীর্ঘ সময় দেশের মাটিতে ফিরতে না পারার কারণ আর তার আগমনে রাজনীতির প্রেক্ষাপটের আমূল পরিবর্তনের সম্ভাবনা নিয়ে বিশ্লেষণ তুলে ধরা হয়েছে এই প্রতিবেদনে। মেহরাব হুসাইন খান, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। ঐক্যবদ্ধ হলে লক্ষ কোটি মানুষের প্রত্যাশা পূরণ করা সম্ভব, জনসমুদ্রে বললেন তারেক রহমান। যে কোনো মূল্যে দেশে শান্তি শৃঙ্খলা বজায় ও মানুষের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান। এভার কেয়ারে মা বেগম খালেদা জিয়ার পাশে তারেক রহমান খোঁজ নিলেন চিকিৎসার। রাতে পৌঁছেছেন গুলশানের বাসভবনে। 17 বছর পর বীরের বেশে দেশে ফিরলেন তারেক রহমান। বিমানবন্দর থেকে বেরিয়েই মাতৃভূমিকে স্পর্শ করলেন, খালি পায়ে হাতে নিলেন এক মুঠো মাটি। দেশে ফিরে তারেক রহমান সিক্ত হলেন অগণিত মানুষের ভালোবাসায়। অবসান হলো দেশবাসীর দীর্ঘ প্রতীক্ষার। বাংলাদেশের ইতিহাসে যেন রচিত হলো এক মহাকাব্য। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30টায়। এর আগে 9টায় রয়েছে নিউজ 20। দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavishannews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishannews। ধন্যবাদ।